নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্তের লেখা ঠানদিদি দ্বিতীয় পর্ব। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, নরেশচন্দ্র সেনগুপ্তের লেখা ঠানদিদি। গল্প পাঠে আমি অর্পিতা। কৌশিক সেনগুপ্তর কলমে ঠানদিদি গল্পটির প্রথম পর্বে আমরা জানতে পারি যে 20 বছর আগে ঠানদিদি বিধবা হয়ে মিরপুর গ্রামে পা দেন। তখন গ্রামের অনেকেই ঠানদিদিকে পছন্দ করত না, কিন্তু তার কাজের গুণে আবার তাকে কেউ নিজের কাছ থেকে দূরে সরিয়েও রাখতে পারত না। একদিন বিমলার অনেক জোড়াজুড়িতে ঠানদিদি তার জীবন কাহিনী বলতে শুরু করেন। সেখানে আমরা জানতে পারি ঠানদিদির স্বামী তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তার পদোন্নতি হবার পর থেকে ঠানদিদির স্বামী খুবই কম সময় দিতে লাগলেন। সেই সময় ঠানদিদির এক দূরসম্পর্কের দেওর শচীকান্ত মজফপুরে হাওয়া বদল করতে আসেন এবং সময়ের সাথে সাথে শচীকান্ত ঠানদিদির অবসরের সঙ্গী ও কর্মে সহচর হয়ে উঠল। এই পর্বে আমরা জানতে পারব শচীকান্ত ও ঠানদিদির এই বন্ধুত্ব ঠানদিদির স্বামী কোন চোখে দেখতে লাগলেন। পুরো ঘটনাটি জানতে হলে গল্পটি শেষ অবধি শুনতে থাকুন। এমন করিয়া কতক্ষণ গেল বুঝিতে পারিলাম না। যখন প্রায় সূর্যাস্ত হইয়াছে এমন সময় শচীকান্ত বলিল, বৌদি, খালি কি কথা খাইয়ে আমায় রাখবে নাকি? খাবার দাও। আমি লজ্জিত হইয়া একটু হাসিয়া উঠিলাম। দেখিলাম শচী একাগ্র চিত্তে আমার মুখের দিকে চাইয়া রইয়াছে। আমার কান পর্যন্ত লাল হইয়া উঠিল। আমি লজ্জিত নববধূর মতো ঈষৎ হাসিয়া চলিয়া গেলাম। মিথ্যে কথা কহিব না, শচীর চোখের ভাষা আমি বুঝিয়াছিলাম। তাহাতে রাগ করাই উচিত ছিল, কিন্তু আমি পোড়ার মুখী, তাহার উপর রাগ হইল না। লজ্জা পাইয়া আমি তাহার হৃদয়ে তৃষ্ণা বাড়াইয়া দিলাম, হয়তোবা আশাও দিলাম। ঘরের ভিতর আসিতেই দারুণ বেদনা অনুভব করিলাম। আমার চরিত্রের দুর্বলতা দেখিয়া নিজেকে শত শত ধিক্কার দিতে লাগিলাম। আমার কান্না পাইতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল, শচী আমাদের এখানে আসিল কেন? আকাশ পাতাল ভাবিতে ভাবিতে খাবারের থালা লইয়া শচীকান্তকে দিতে গেলাম। এবার আত্মরক্ষার জন্য প্রস্তুত হইয়া গেলাম। আর তাহাকে প্রশ্রয় দেওয়া চলে না। আমি গম্ভীরভাবে খাবারের থালাটি রাখিয়া যাইবার উদ্যোগ করিতেছি, এমন সময় সে বলিল, ওরে বাপ রে বাপ, এ যে গন্ধমাদন পর্বত, এতগুলো আমি খাবো কি করে? আমি বললাম, তার মানে আমি হনুমান? বলি, এমন কত গন্ধমাদন তোমার পেটে রোজ কতটা যায় খবর রাখো কি? হায়, কোথায় গেল আমার গাম্ভীর্য? কোথায় গেল আমার আত্মরক্ষার আয়োজন? সে বলিল, কিছুতেই সে এতগুলো খাইতে পারিবে না, এবং ধরিয়া বসিল আমাকে তাহার সঙ্গে খাইতেই হইবে। আমি তাহার পীড়াপিড়ি এড়াইতে পারিলাম না। আমার এমন একটা অবস্থা হইয়াছিল যে সে কিছু জোর করিয়া ধরিলে
আমি না বলিতে পারিতাম না। নিতান্ত পীড়াপিড়িতে আমি একটা মিষ্টি তুলিয়া খাইলাম। সে বলিল, হুম, ওতে হবে না, ওই পান্তুয়াটা নিতে হবে। আমি অস্বীকার করায় সে আমার হাত চাপিয়া ধরিয়া পান্তুয়াটা আমার হাতে গুজিয়া দিল। আমার শিরার ভিতর রক্ত হঠাৎ চঞ্চল হইয়া উঠিল। ঠিক সেই সময় স্বামী আসিয়া সম্মুখ দিয়া বারান্দায় ঢুকিলেন। আমার সমস্ত শরীর একবার যেন কাঁপিয়া উঠিল। তাহার মুখের দিকে চাইতে সাহস হইল না। তিনি যে কখন বিছানা হইতে উঠিয়া ভিতরের দিক দিয়া বাগানে বাহির হইয়া গিয়াছেন এবং কতক্ষণ যে সেখানে পায়চারি করিয়া আসিয়াছেন তাহার আমি কোনো খবর রাখি নাই। খাবার আনিবার সময় ঘরে গিয়েছিলাম বটে, কিন্তু তখন আমি এত তন্ময় হইয়াছিলাম যে তাহার কথা মনেই হয় নাই এবং তিনি বিছানায় আছেন কিনা লক্ষ্য করি নাই। আমি অত্যন্ত সংকুচিতভাবে ভাঙা গলায় বহু কষ্টে বুকের কাঁপুনি চাপিয়া বলিলাম, কখন উঠলে তুমি? স্বামী হাসিয়া বলিলেন, সে খবর নেবার তো অবসর হয়নি, দেওরটিকে নিয়ে ব্যস্ত আছো। তার মুখ প্রশান্ত, কিন্তু যেন একটা ক্ষীণ বিষাদের ছায়ায় আবৃত। এই কথায় আমি অসম্ভব লাল হইয়া উঠিলাম। পা হইতে মাথা পর্যন্ত ভিতরে ভিতরে কাঁপিতে লাগিল। সর্বাঙ্গ যেন ঘামিয়া উঠিল। ডেভিড সাহেবের কথায় তো কখনো এমন হয় নাই। শচীকান্ত যেন কেমন একটু অপ্রস্তুতভাবে খাবার খাইতে লাগিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আমি কথাঞ্চিত আত্মসংবরণ করিয়া বলিলাম, মাথাটা ছেড়েছে কি? স্বামী বলিলেন, হ্যাঁ, অনেকটা। আমি বলিলাম, খাবার দেব? স্বামী হাসিয়া উত্তর করিলেন, আমার কি আর খাবার দরকার আছে? তোমাদের তো হয়ে গেল দেখছি, আমার তো একবার খবর করলে না। তাহার কথার ভাবে আমার মনের সংকোচ অনেকটা কাটিয়া গেল। আমি তাড়াতাড়ি গিয়া তার খাবার আনিয়া দিলাম এবং চা করিয়া দিলাম। তারপর কথাবার্তায় সন্ধ্যা হইয়া আসিল। আমার মন অনেকটা হালকা হইয়া আসিল। রাতে শুইয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলাম। আজকের ঘটনায় আমার স্পষ্ট জ্ঞান হইল যে আমি একটা প্রবল স্রোতে ভাসিয়া ছুটিয়াছি এই শচীকান্তের দিকে। আমার হৃদয় যে কতদূর চঞ্চল হইয়াছে, কি এক বিষম নেশায় আমাকে পাগল করিয়া তুলিয়াছে, তাহা নিজের মনের কাছে গোপন করিতে পারিলাম না। মনে মনে নিজেকে তিরস্কার করিতে চেষ্টা করিলাম, কিন্তু মনের ভিতর সে তিরস্কার পৌঁছল না। শচীকান্তের কথা মাত্র প্রাণের ভিতর এমন একটা পুলকের ঢেউ উঠল, তার সামনে সব যেন ভাসাইয়া লইয়া চলিল। ভগবানকে ডাকিয়া বলিলাম, প্রভু, আমায় এ বিপদ থেকে তুমি রক্ষা করো। কিন্তু সে কথা মুখেই রহিল, প্রাণের ভিতর যে প্রাণ, সে বলিল, এ সুখের নেশা যেন না ভাঙে। আপনার ভিতরে বিরোধ লইয়া আমি পরপর সুখ ও দুঃখের বেদনায় একেবারে চুরমার হইবার মতো হইলাম। শেষে আমার সুপ্ত স্বামীর পা দুখানি জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলাম। কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িলাম। কাঁদিলাম দুঃখে, নিজের ভেতরকার এই যুদ্ধের অসহনীয় বেদনায়। কাঁদিলাম আমি ভালো হইতে চাহিতে পারিলাম না বলিয়া। আর কাঁদিলাম সত্য দুঃখে, আমার স্বামীর হৃদয়ের জ্বালা অনুভব করিয়া।
বেচারা সমস্ত জীবন আমার হাতে সমর্পণ করিয়াছে, আমাবই কিছু জানে না। তার প্রাণে এই সন্দেহের বেদনা কি নিদারুণ, তাই ভাবিয়া কাঁদিলাম। আমার পোড়ার মুখ, আমি তার এ বেদনা কেন সৃষ্টি করলাম? কতক্ষণ এমন করিয়া শুইয়াছিলাম জানি না। জাগিয়া দেখিলাম স্বামী আমার মাথা বুকের কাছে টানিয়া লইয়াছেন। তাহার বুক প্রবল বেগে আন্দোলিত হইতেছে। আমি জাগিতেই তিনি বলিলেন, তোমার ওপর আমি বড় অবিচার করিয়াছি, তোমার ভালোবাসায় এক মুহূর্তের জন্য সন্দেহ করিয়াছি। এটা বড় নিষ্ঠুরের কাজ হইয়াছে, তুমি আমায় ক্ষমা করো। আমি আমার কালা মুখ তার বুকের ভিতর লুকাইলাম। পরদিন সকালে উঠিয়া আবার সেই কথা ভাবিতে লাগিলাম। আমার উঠিতে কিছু দেরি হইয়াছিল, স্বামী তখন শয্যা ত্যাগ করিয়া গিয়াছেন। আমি বিছানায় বসিয়া ভাবিতে লাগিলাম। পূর্বরাত্রের সে অনুশোচনার তীব্রতা তখন যেন আশ্চর্য রকম কাটিয়া গেল। বরং আমার মনশ্চঞ্চলের সাপেক্ষে নানা ওজোর খুঁজিতে লাগিলাম। স্বামীর সন্দেহটা দূর হইয়াছে, তাহাতে অপূর্ব আত্মপ্রসাদ লাভ করিলাম। মনটা আমার কেমন ভয়ানক চঞ্চল হইয়া উঠিল। বিছানা হইতে উঠিয়া হাত মুখ ধুইয়া খাবার করিতে গেলাম। চা করিলাম, সবই অন্যমনস্কভাবে। আমার মনের ভিতর কেবল এক অপূর্ব মধুর সুর বাজিতেছিল। মাঝে মাঝে মনে হইতেছিল এটা অন্যায়, কিন্তু তখনই সে চিন্তাকে সরাইয়া দিয়া আবার মনের আবেগ আপন পথে ছুটিয়া চলিতে লাগিল। আমি সম্পূর্ণরূপে আত্মহারা হইলাম। ক্রমে শচীকান্ত কাছে আসিয়া জুটিল। আমি সকল চিন্তা সকল দুঃখ ভুলিয়া তাহার প্রীতিসাগরে হাবুডুবু খাইতে লাগিলাম। আমাদের কথাবার্তা সবই অত্যন্ত তুচ্ছ বিষয়, কিন্তু আমি বুঝিলাম তাহার মনের ভিতর কিসের ঢেউ খেলিয়া এইসব তুচ্ছ কথার ভিতর দিয়া আপনার রসের ধারা মিলাইতেছে। সেও যে আমার মনের কথা বুঝিল, তাহাতেও আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু তবু আমাদের ভিতর শুধু একটা চোখের পর্দা অন্তরাল রহিয়া গেল। আমার স্বামীর নিকট হইতে আমার মন যে কখন অলক্ষিতে সরিয়া গেল তাহা আমি বুঝিতে পারিলাম না। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখিলাম স্বামীর সঙ্গ আমার কাছে প্রীতিকর হওয়া দূরে থাকুক, যতক্ষণ তাহার কাছে থাকিতে হইত ততক্ষণ যেন একটা বোঝা ঘাড়ে চাপিয়া থাকিত। তাহার নিকট হইতে মুক্তি পাইলে হাঁপ ছাড়িয়া বাঁচিতাম। মাঝে মাঝে এমনও কি তাকে একটা আপদ বলিয়া মনে হইত। যখন আমরা দুজনে, মানে আমি আর শচীকান্ত বসিয়া বেশ গল্প জমাইয়া লইয়াছি, সে সময় যদি তিনি আসিয়া বসিতেন বা আমাকে ডাকিতেন, তবে আমার মনটা যেন বিষ হইয়া উঠিত। মনে হইত আপদ গেলে বাঁচি। কথাটা মনে হইলেই কর্তব্যবুদ্ধি বাধা দিত। মনে মনে বলিতাম, বড় অন্যায় করিতেছি। কিন্তু কর্তব্যবুদ্ধির উপদ্রবটা ক্রমশই বেশি গা সওয়া হইয়া উঠিতেছিল। ইহার পর হইতে আমার স্বামীর মাথা ধরাটা বড়ই বাড়িয়া উঠিল। প্রায় তিনি অফিস হইতে অসময়ে মাথা ধরিয়া বাড়ি ফিরিতে লাগিলেন। আমি মনে মনে স্থির বুঝিলাম যে ইহা কেবল আমাকে জব্দ করিবার ফন্দি। অসময়ে হঠাৎ বাড়ি আসিয়া দেখিতে চান আমি আর শচীকান্ত কি করিতেছি। এ কথা ভাবিতে আমার বড় রাগ হইত। এত অবিশ্বাস আমি করিয়াছি কি? শচীকান্তের সঙ্গে আমার সম্বন্ধে
যে কিছুমাত্র অন্যায় কিছু আছে? এ সময় আমি তাহা মনের কাছে কিছুতেই স্বীকার করিতে চাহিতাম না। কেবল দিনরাত নিজের কাছে নিজেরই সাফাই গাইতাম, আর মনকে বুঝাইতাম যে আমি কোনো দোষ করি নাই, আমার স্বামীরই অন্যায় সন্দেহ। দোষ আমার শরীর স্পর্শ করে নাই, কিন্তু আমার অন্তর যে স্বামীর নিকট সম্পূর্ণ অবিশ্বাসী এবং শচীকান্তের উপর অনুরক্ত, এ কথা তখন ভালো করিয়া স্বীকার করিতে চাহিতাম না। আমার আরও রাগ হতো আমার অদৃষ্টের ওপর। আমি কোনো দোষ করি নাই, কিন্তু এমনই অদৃষ্টের ফের যে যখনই হঠাৎ আমার স্বামী আসিয়া পড়িতেন, ঠিক সেই সময় তিনি আমাদিগকে এমন একটা অবস্থায় দেখিতেন যাহাতে হঠাৎ লোক সন্দেহ করিতে পারে। একদিন আমরা বাগানে বেড়াইতেছি, শচী আমার পশ্চাতে পশ্চাতে কপি ক্ষেতের আয়েল দিয়া হাঁটিয়া আসিতেছে। হঠাৎ আমি পা হড়কাইয়া পড়িবার মতো হইলে শচী পিছন হইতে দৃঢ়ভাবে ধরিয়া ফেলিল। আমার চুল খুলিয়া তাহার পিঠের ওপর দিয়া ঝুলিয়া পড়িল। আমি সামলাইয়া উঠিয়া দেখিলাম আমার স্বামী ঠিক তখনই অফিস হইতে ফিরিয়া আসিলেন। আমার সহিত দেখাদেখি হইতেই মুখ ফিরিয়া গম্ভীরভাবে চলিয়া গেলেন। আর একদিন আমরা পাশাপাশি দুখানা চেয়ারে বসিয়া কথা কহিতেছি। একটা মশা আসিয়া আমার চোখের পাশে বসিল। শচী যেই মশাটা মারিবার জন্য একটা থাপ্পড় দিয়াছে, অমনি স্বামী আসিয়া উপস্থিত। আমরা দুজনেই মহা অপ্রস্তুত হইয়া ভ্যাবাচাকা খাইয়া গেলাম। শচী বলিল, পারলাম না, মশাটা উড়ে গেল। কথাটা সত্য হইলেও কেমন ফাঁকা ফাঁকা শোনাইল, যেন একটা বাজে ওজোর। এমনি প্রায় রোজ একটা না একটা কিছু হইত, যা বাস্তবিক কিছু দোষের নয়, কিন্তু যা দেখিয়া স্বামী নিশ্চয়ই একটা ভয়ানক অন্যায় কিছু মনে করিতেন, আর তাতে আমরা দুজনেই সাহায্য করিতাম আমাদের ব্যবহারের দ্বারা। এই রকম অবস্থায় স্বামী আমাদের দেখিলেই দুজনেই যেন কেমনতর হইয়া যাইতাম। মুখ চোখ কান লাল হইয়া উঠিত। হয়তো এমন একটা কথা, এমন একটা অযাচিত ব্যাখ্যা দিতাম যাহাতে সন্দেহ বাড়িত বই কমিত না। আসল কথা এই যে আমরা তিনজনেই পরস্পরের মনের ভাব খুব স্পষ্ট করিয়া বুঝিয়াছিলাম, কিন্তু যেন বুঝি নাই এমন ভান করিয়া সবাই সবার সঙ্গে লুকোচুরি খেলিতেছিলাম। তাই আমাদের এই বিপত্তি। আমার যে অনুশোচনা না হইত এমন নহে। কখনো কখনো নিরিবিলিতে কাঁদিয়া চক্ষু ভাসাইতাম, কিন্তু এই সকল সময়ে যখন স্বামীর অভিযোগপূর্ণ দৃষ্টি দেখিতাম, তখন যেন আমার হৃদয় বিদ্রোহী হইয়া উঠিত। মনকে কেবলই বুঝাইতাম তিনি আমাকে অন্যায় রূপে সন্দেহ করিতেছেন। হৃদয় তাহার উপর বিষাক্ত হইয়া উঠিত। এক এক সময় মনে হইত যে আমার উপর এমন অন্যায় সন্দেহ করে, এক মুহূর্ত তাহার সহিত যেন বাস করিতে না হয়। একদিন আমি বাড়ির ভিতর কাজ সারিয়া বারান্দায় আসিতেছি। দ্বারের কাছে আসিয়া শুনতে পাইলাম দুই ভাইয়ে কি কথা হইতেছে। আমি অগ্রসর না হইয়া কান পাতিয়া রহিলাম। কথা হইতেছিল শচীকান্তের পড়াশোনা সম্বন্ধে। স্বামী বলিলেন, তোর আর এবার এক্সামিন দেওয়া হবে না, এখানে যা পড়ছিস তাতে তো থার্ড ক্লাস হইবারও সম্ভাবনা নেই। শচীকান্ত কতটা বিব্রত, কতটা উত্তপ্ত হইয়া উত্তর করিল, এই পর্যন্ত তো কোনো এক্সামিনে ফার্স্ট ক্লাসের নিচে হইনি দাদা, একটু দেখোই না এবার কি হয়, তারপর বলো তুমি। স্বামী বিরক্ত হইয়া বলিলেন,
আচ্ছা, দেখা যাক। তারপর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া একটু কাশিয়া বলিলেন, আমি বলি কি, এই সময় একটু চেষ্টা চরিত্র কর। কলকাতায় গিয়ে 2 মাস পরে যাতে ভালো হতে পারিস তার চেষ্টা কর। কথাটা শুনিয়া আমার পা হইতে মাথা পর্যন্ত জ্বলিয়া উঠিল। আমি বুঝিলাম শচীকান্তকে কলিকাতা পাঠাইবার গরজের কারণ আমি। পড়াশোনায় শচীকান্ত খারাপ হইতে পারে এ কল্পনাও আমার কখনো আসে নাই। কাজেই সেটা সম্পূর্ণ বাজে কথা বলিয়া উড়িয়া দিলাম। এইসব কেবল শচীকান্তকে আমার নিকট হইতে দূর করিবার ফিকির, সে সম্বন্ধে আমার সন্দেহ মাত্র রহিল না। আমি অক্ষম রোষ আপনি পুড়িতে লাগিলাম। বারান্দায় না গিয়া ঘরের ভিতর বিছানার ওপর বসিয়া পড়িলাম। এখন ভাবিতে আশ্চর্য বোধ হয়, তখন আমার বোধ হইতেছিল যেন স্বামী আমার জন্ম জন্মান্তরের শত্রু। অপমানে আমার হৃদয় জর্জরিত হইতেছিল। ভাবিতেছিলাম, হায়, এই অপমানের হাত হইতে উদ্ধার হইবার কোনো উপায় নাই কি? কত অসম্ভব কল্পনা আমার মাথায় আসিতে লাগিল। স্বামীর গৃহত্যাগ করিয়া স্বাধীন হওয়া একটা কল্পনাপ্রিয় দুরাশার মতো আমার চক্ষের সম্মুখে ভাসিয়া উঠিল। বৈধব্যের কল্পনাও প্রীতিকর বোধ হইল। সঙ্গে সঙ্গে লজ্জার কথা বলব কি, শচীকান্ত আমার সেই প্রীতিবিহীন জীবনের সহিত বিজড়িত হইয়া গেল। বিধবা বিবাহ, দেবরের সহিত পরিণয় প্রভৃতি কত কল্পনা আমার যেন সম্পূর্ণ অগ্রতাসারে মনের ওপর দিয়া ছবির মতো ভাসিয়া গেল। সে কল্পনায় আমি একটা অমানসিক আনন্দের কম্পন শরীরের ভিতর অনুভব করিলাম। পরক্ষণেই মনকে সংযত করিলাম। কল্পনার মূঢ়তা ও নিষ্ঠুরতা উপলব্ধি করিয়া নিজেকে একটু তিরস্কার করিলাম। কিন্তু আমার এই তুচ্ছ মুহূর্তের অসাবধান প্রচ্ছন্ন কামনা দেবতার হৃদয়ে ছাপ মারিয়া দিল। তিনি আমার এই দুর্দান্ত কামনা পূর্ণ করিয়া আমার চরম শাস্তির বিধান করিলেন। আজ আমি আমার গল্পটি এখানেই শেষ করছি। আশা করি ঠানদিদি গল্পটির দ্বিতীয় পর্ব আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নরেশচন্দ্র সেনগুপ্তের কলমে ঠানদিদি গল্পটির তৃতীয় পর্বের সাথে। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।